হেই, ওয়েলকাম টু মিস্ট্রি ওয়েব। একজন আর্ট শিক্ষক এবং একজন প্রতিভাবান ছেলে একসাথে মিলিত হয়ে এমন একটি সমস্যার সমাধান করতে চায় যা তারা সবসময় ভুগে এসেছে। আজ আমরা 2007 সালের সিনেমা তারে জমিন পারের গল্পটি দেখতে চলেছি। স্কুলের ঠিক বাইরে লেকের ধারে 9 বছর বয়সী এক ছেলে, যার নাম ঈশান। ছেলেটি এক ধরনের কপি স্ট্যান্ডার ব্যবহার করে কিছু ছোট মাছ ধরে তার পানির বোতলে রাখে। হঠাৎ পিছন দিকে একজন লোক এসে তার জামা ধরে তাকে বাসের মধ্যে নিয়ে যায়। এই লোকটি ছিল স্কুল বাসের ড্রাইভার এবং ঈশানের জন্য তার 10 মিনিট অপেক্ষা করায় সে অধৈর্য হয়ে উঠেছিল। কিছুক্ষণ পরে যখন সে বাড়ি পৌঁছায় তখন তাকে শিরু এবং জনি নামের কুকুর তার কাছে দৌড়ে আসে। ঈশান তার স্কুলের রিপোর্ট কার্ডটি কুকুরদের খেতে দেয় যাতে তাকে তার বাবা মায়ের কাছে রিপোর্টটি না দেখাতে হয়। রিপোর্টটি নষ্ট হয়ে গেছে নিশ্চিত হওয়ার পর ঈশান বাড়িতে ঢোকে এবং ফ্রিজের উপরে রাখা অ্যাকোয়ারিয়ামে তার সংগৃহীত মাছগুলো তাড়াতাড়ি রেখে দেয়। তারপর সে নাস্তা খাওয়ার পর ঈশান তার ঘরে যায় এবং একটি পাজেল মেলাতে শুরু করে। এর কিছুক্ষণ পরেই তার ভাই জোহান এসে তার মাকে জানায় যে সে ক্লাসের সব বিষয়ে সর্বোচ্চ গ্রেড পেয়েছে। ঈশানের মা তার বড় ছেলের জন্য গর্বিত হন এবং তার ছোট ছেলে ঈশানের রিপোর্ট কার্ড সম্পর্কে জিজ্ঞাসা করেন। ঈশান তখন ঘর ছেড়ে বাইরে যায় এবং তার প্রতিবেশীদের খেলা দেখতে শুরু করে। খেলার সময় ছেলেগুলি বলটি দূরে ছুড়ে দেয় এবং ঈশানকে সেটা আনতে বলে। ঈশান দ্রুত উঠে বলটি আনতে যায়, কিন্তু যখন সে বলটি আবার মাঠে ছুড়ে দেয় তখন বলটি দেওয়ালের অন্য পাশে পড়ে যায়। এই সময় তার প্রতিবেশী রঞ্জিত নামে একটি ছেলে চিৎকার করে এবং ঈশানকে গিয়ে বলটি ফিরিয়ে আনতে আদেশ দেয়। ঈশান ভয় পেয়ে চুপ হয়ে যায় এবং রঞ্জিত তার উপর চড়াও হয়। রঞ্জিতের চেয়ে ঈশান অনেক ছোট হওয়া সত্ত্বেও ঈশান পাল্টা লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং তারা দুজন মাটিতে গড়াগড়ি খায়। মারামারির সময় রঞ্জিত ঈশানের মাথা মাটিতে টুকে দেয় এবং তার গলা চেপে ধরে। এরপর তার হাত মোচড়ানোর চেষ্টা করে। আত্মরক্ষার জন্য ঈশান রঞ্জিতকে কামড়ে দেয় এবং সে অবশেষে তাকে ছেড়ে দেয়। তারপর ঈশান বারান্দায় ছুটে যায় এবং কাঁদতে শুরু করে, কিন্তু শীঘ্রই একটি ঘুড়ি দেখে তা নিয়ে সে খেলা করতে শুরু করে এবং তার মন অন্যদিকে ঘুরে যায়। পরে যখন সে বাড়ি ফেরে তখন রঞ্জিত এবং তার মা তার বাবা মায়ের কাছে অভিযোগ করতে দেখে সে হতবাক হয়। তারা ঈশানকে ঝামেলা শুরু করার জন্য দোষারোপ করে। ঈশানকে দেখে তার বাবা তাকে সজোরে চড় মারেন। এই মুহূর্তে তার প্রতিবেশী আরও মিথ্যা কথা সাজিয়ে বলে যে ঈশান ঝগড়ার সময় তার শার্ট ছেড়ে দিয়েছে। মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে ঈশান ক্ষুব্ধ হয়েছে রঞ্জিতকে আক্রমণ করে এবং তার বাবা মা তাদের আলাদা করে। রঞ্জিত এবং তার মা চলে যাওয়ার পর তার বাবা নন্দকিশোর বলেন যে ঈশান প্রতিদিন পরিবারের শুধু ঝামেলাই নিয়ে আসে। তার প্রতিদিন ঈশানের সম্পর্কে স্কুল বা প্রতিবেশীদের কাছ থেকে নতুন অভিযোগ পায়। এরপর তার বাবা সতর্ক করে যে যদি সে তার সম্পর্কে আর কোনো অভিযোগ পায় তবে সে তাকে দূরের এক বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে। বাবার এই কথা শোনার পর ঈশানের মা হাঁটু গেড়ে বসে এবং ঈশানের ক্ষতস্থান দেখে তাকে আদর করতে শুরু করে। তিনি জানেন যে রঞ্জিত একটি ঝামেলা সৃষ্টিকারী ছেলে এবং তার ছেলেকে আর তার সাথে না মেশার জন্য বলেন। পরের দিন সকালে ঈশানকে স্কুলের আরও একটি দিনের ক্লাসের মুখোমুখি হতে দেখা যায়। প্রথম ক্লাসে তার শিক্ষিকা আইরিন ঈশানকে ইংরেজি বই থেকে একটি বাক্য পড়তে এবং বিশেষণগুলি নির্দেশ করতে বলেন। তবে ঈশান অক্ষর চিনতে ভুল করে কারণ তার শেখার ক্ষেত্রে খুব অসুবিধা রয়েছে। এই মনোভাব ঈশানের অমনোযোগিতার ফল বলে মনে করে শিক্ষিকা ছেলেটিকে ক্লাস থেকে বের করে দেন। ক্লাস শেষে ছেলেটি তার শ্রেণীকক্ষে ফিরে আসে। তার সহপাঠীদের একজন জিজ্ঞেস করে যে সে গণিতের হোমওয়ার্ক করেছে কিনা এবং তার বাবা মা তার রিপোর্ট কার্ডে সই করেছেন কিনা। যেহেতু ঈশান তার বাড়ির কাজ করতে পারেনি এবং তার গ্রেডগুলো তার বাবা মাকে দেখাতে পারেনি, সে জানতো যে তাকে আবার বকা শুনতে হবে, তাই সে তার জিনিসপত্র নিয়ে স্কুল থেকে বের হয়ে যায়। অন্য সবাই যখন ক্লাস করছে তখন ঈশান একটি ছোট শহরের রাস্তায় হাঁটছে। সেদিন সকালে ঈশান বেশ কিছু নতুন জায়গা এবং নতুন পেশার মানুষের সাথে পরিচিত হয় যা সে আগে কখনো কল্পনাও করেনি। নিঃসন্দেহে তার জন্য সেই ঘোরাঘুরি স্কুলে যে কোনো দিনের চেয়ে অনেক বেশি উপকারী ছিল, কারণ রাস্তায় হাঁটতে হাঁটতে এবং মানুষের দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করে সে নতুন জিনিস শিখতে পারত যা ক্লাসের সময় হতো না। স্কুল ছুটির সময় ঈশান স্কুলে ফিরে আসে, বাসের ভিতরে তার সহপাঠীদের জন্য অপেক্ষা করে এবং এমনভাবে বাড়ি চলে যায় যেন কিছুই হয়নি। দুপুরে তার মা তাকে হোমওয়ার্কে সাহায্য করেন, কিন্তু ছেলেটির কোনো অগ্রগতি না দেখে তিনি হতাশ হন। তার মা বুঝতে পারেন না যে তারা প্রতিদিন একসাথে অনুশীলন করা সত্ত্বেও ঈশান কেন ভুল বানান করতে থাকে। তিনি চিন্তিত হন যে তার ছেলে আবার 3য় শ্রেণীতে ফেল করতে পারে এবং তার বন্ধুদের থেকে পিছিয়ে পড়তে পারে। রাতে ঈশান তার ভাইকে জাগিয়ে তোলে এবং তাকে জানায় যে সেদিন সে ক্লাসে অনুপস্থিত ছিল। ঈশান তখন তার অনুপস্থিতির কারণ উল্লেখ করে তার শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখতে বলে। প্রথমে জোয়ান নোটটি লিখতে রাজি হয় না, কিন্তু অবশেষে তার ছোট ভাইয়ের পীড়াপিড়িতে লিখতে রাজি হয়। পরের দিন তার শিক্ষিকা সেই নোটটি পড়েন, যাতে লেখা ছিল যে ঈশান অসুস্থ থাকায় সে আগের ক্লাসে আসতে পারেনি।
এরপর শিক্ষিকা একটি গণিত ক্লাস টেস্ট পরীক্ষার সিদ্ধান্ত নেন। 30 মিনিট ধরে ছাত্ররা প্রশ্নগুলো সমাধান করার কথা থাকলেও ঈশান তখন দিবা স্বপ্নে মগ্ন। তার চিন্তা ভাবনায় ছেলেটি নিজের মনে একটি গল্প তৈরি করে, যেখানে সে একজন মহাকাশ পাইলট এবং তার লক্ষ্য হলো সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীকে নবম গ্রহ প্লুটোর মধ্যে ফেলে দেওয়া। এমনটি করার ফলে প্লুটো ধ্বংস হয়ে যায় এবং পৃথিবী অক্ষত থাকে। এভাবেই ছেলেটি এই সিদ্ধান্তে পৌঁছায় যে 3 গুণ 9 সমান 3। পরের দিন সকালে খাওয়ার সময় তার বাবা জোহানের লেখা জাল নোটটি খুঁজে পান। তিনি তার স্ত্রী মায়াকে জিজ্ঞেস করেন যে সে নোটটি লিখেছেন কিনা এবং তার স্ত্রী না বলেন। ঈশান বুঝতে পারে যে সে বিপদে পড়েছে। বকাঝকা খাওয়ার পর তার বাবা মা ভুল বোঝাবুঝি দূর করার জন্য তাকে স্কুলের অধ্যক্ষের কাছে নিয়ে যান। তারা জানতে পারেন যে ঈশান তার নির্ধারিত কাজগুলো করছে না, হোমওয়ার্ক তো নয়ই। তার শিক্ষকেরা বলেন যে পড়া এবং লেখা তার জন্য শাস্তির মতো এবং তারা দাবি করেন যে ছেলেটি ক্লাসে কখনো মনোযোগ দেয় না। এই সমস্ত অভিযোগের মুখোমুখি হয়ে স্কুলের অধ্যক্ষ বলে যে পরিস্থিতি যদি এমন থাকে তবে তিনি আর ঈশানকে সাহায্য করতে পারবেন না। অধ্যক্ষ আরও পরামর্শ দেন যে ছেলেটি হয়তো কোনো সাইকোলজিক্যাল সমস্যায় ভুগছে এবং তার বাবা মাকে তার জন্য একটি বিশেষ স্কুল খুঁজতে পরামর্শ দেন। বাড়ি পৌঁছানোর পর নন্দকিশোর তার ছেলেকে একটি বোর্ডিং স্কুলে পাঠানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন। তার বাবা বিশ্বাস করেন যে ঈশানকে একটি বোর্ডিং স্কুলে পাঠাইলেই ঈশান একজন ভালো ছেলে উঠবে। তার মা মায়া তার বাবাকে এই চিন্তা থেকে বিরত রাখার চেষ্টা করেন, কারণ তিনি তার ছেলের থেকে দূরে থাকতে চান না। কিন্তু তিনি নিশ্চিত যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যই এটাই সেরা উপায়। পরিবার থেকে দূরে না পাঠানোর জন্য ঈশানের অনুরোধ সত্ত্বেও তার বাবা তার মন পরিবর্তন করতে রাজি নন। পরের সপ্তাহে ঈশানকে তার নতুন স্কুলে নিয়ে যাওয়া হয়। বাড়ি ফেরার পথে গাড়িতে তার মা ছেলের জন্য কাঁদতে থাকেন এবং জোহান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে ঈশান নিজেকে তার পরিবার দ্বারা পরিত্যক্ত এবং প্রত্যাখ্যাত মনে করে। রাতে খাবারের সময় ঈশানের সাথে যা ঘটছে তা সে ভুলে যাওয়ার চেষ্টা করায় সে প্রায় কিছুই খেতে পারে না। বাড়িতে এসে তার মা ঈশানের আর্ট খাতাগুলোর মধ্যে একটি খাতা খুঁজে পান। এতে ঈশান তার পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তটি এঁকেছে। এটি দেখে তার মা আবারও ভাবেন যে তাকে বোর্ডিং স্কুলে রেখে তিনি সঠিক কাজ করেছেন কিনা। ক্লাসের প্রথম দিনেই ঈশানের শিক্ষক তাকে ক্লাসের সেরা ছাত্র রাজনের পাশে প্রথম বেঞ্চে বসতে আদেশ দেন। শিক্ষক আশা করেন যে ঈশান তার সহপাঠীর দ্বারা প্রভাবিত হবে এবং সেও একজন মনোযোগী ছাত্র হয়ে উঠবে। পরে আর্ট ক্লাসের সময় ছেলেটি জানালা দিয়ে কিছু পাখি দেখতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়ে। তখন তার শিক্ষক হোলকার তার মাথায় চক ছুঁড়ে মারেন এবং ঈশানকে তার ডেস্কে যেতে আদেশ দেন। তারপর ক্লাসে মনোযোগ দেওয়ার শাস্তি হিসেবে রুলার দিয়ে তার হাতে 5 বার আঘাত করেন। ইংরেজি ক্লাসেও ছেলেটি সমস্যায় পড়ে। অধ্যাপক সেন যখন বিষয়টি ব্যাখ্যা করেন তখন বোর্ডের লেখাগুলো জট পাকিয়ে যায় এবং ঈশান বাকি ক্লাসের সাথে তাল মেলাতে না পারায় নিজেকে নিকৃষ্ট মনে করে। তার শিক্ষকেরা তাকে এতবার অলস, নির্বোধ এবং বোকা বলার পরও ছেলেটি বিশ্বাস করতে শুরু করে যে এটি সব সত্যি। একসময় ঈশান মহাকাশ ভ্রমণ করার কল্পনা করত, আর এখন সেই কল্পনা তাকে যন্ত্রণা দেওয়ার জন্য ভয়ানক দানব তৈরি করতে শুরু করে। ধীরে ধীরে সে হাসিখুশি এবং প্রাণবন্ত ছেলেটি একজন উদাসীন, হতাশ এবং ভীতু শিশুতে পরিণত হয়। সপ্তাহখানেক পর তার বাবা মা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসেন। তখন ঈশান শুধু কাঁদতে থাকে এবং মরিয়া হয়ে ছোটাছুটি শুরু করে। বাড়ি পৌঁছানোর পর জোহান তাকে 24টি রঙের একটি বাক্স উপহার দেয়, কারণ সে জানে তার ভাই আঁকতে ভালোবাসে, কিন্তু এতেও তার মন ভালো হয় না। তারপর রবিবার সন্ধ্যায় যখন তার বাবা মা তাকে আবার বোর্ডিং স্কুলে ফিরিয়ে নিয়ে যায়, তখন সে খুব দুঃখ পেলেও তার আর চোখে জল ছিল না। সব অনুভূতি ছেলেটিকে ছেড়ে চলে গিয়েছিল। যা অবশিষ্ট ছিল তা হলো শূন্যতা এবং উদাসীনতা। পরের দিন সকালে তার বন্ধু রাজন তাকে স্কুলের ছাদের কিনারা থেকে ঝুলতে দেখে ভয় পেয়ে যায়। ছেলেটি তাকে সেখান থেকে নেমে আসতে বলে এবং সে নিজে মাটিতে পড়ে যায়। তখন ঈশান তাকে সাহায্য করতে নিচে আসে এবং ছেলেটি তাকে জানায় যে তাদের শিক্ষক হোলকারকে অন্য একটি স্কুলে বদলি করা হয়েছে এবং তার জায়গায় একজন নতুন শিক্ষক এসেছেন। সব ছাত্ররা রুমে একত্রিত হয়ে নতুন শিক্ষকের আসার অপেক্ষায় থাকে। তখন তারা বাঁশির শব্দ শুনতে পায় এবং কোথা থেকে শব্দটি আসছে তা খুঁজতে শুরু করে। হঠাৎ একজন লোক ক্লাউন সেজে রুমে প্রবেশ করে এবং সে কৌতুক করতে করতে গান গাইতে শুরু করে। সব ছাত্র তার এই পদ্ধতিতে উৎসাহিত হয় এবং তার সাথে মেলামেশা করে। এমনকি যার পা ভাঙ্গা ছিল সে রাজনও নাচে যোগ দেওয়ার চেষ্টা করে। তবে ঈশান মাথা নিচু করে থাকে এবং কোনো প্রতিক্রিয়া দেখায় না। শো শেষ হওয়ার পর অধ্যাপক রাম প্রতিটি ছাত্রকে একটি করে সাদা কাগজ দেন এবং তাদের যা খুশি আঁকতে বা রং করতে বলেন। কয়েক মিনিট পর নতুন শিক্ষক তাদের চিত্রকর্মের অগ্রগতি পরীক্ষা করতে যান।
এবং বুঝতে পারেন যে ঈশান তার আঁকা শুরুই করেনি। রাম তাকে তাড়া দিতে চান না এবং বলেন যে ছেলেটি তার নিজের সময়ে সবকিছু করতে পারে। তবে ক্লাস শেষ হয় এবং ঈশান ছাড়া সব ছাত্র তাদের চিত্রকর্ম নিয়ে প্রস্তুত থাকে। এটি দেখে নতুন শিক্ষকের প্রতিক্রিয়া অন্য শিক্ষকদের থেকে বেশ আলাদা হয়। ছেলেটির উপর রাগ করার পরিবর্তে রাম তাকে নিয়ে চিন্তিত হন। সেই সন্ধ্যায় ঈশান তার মায়ের কাছ থেকে একটি ফোন কল পায়। তার মা তাকে জানান যে পরের শনিবার সে তাকে নিতে আসতে পারবে না, কারণ জোহান টেনিস টুর্নামেন্টের ফাইনালে খেলবে। তার মা ক্ষমা চাওয়ার চেষ্টা করেন, কিন্তু ছেলেটি কেবল ফোনটি টেবিলের উপর রেখে হাঁটতে চলে যায়। পরের দিন ছুটির সময় রাম ঈশানের বিষয়ে তার বন্ধু রাজনের কাছে খোঁজ করেন। রাজন শিক্ষককে জানায় যে সে ঈশানের বিষয়ে তেমন কিছু জানে না, তবে ঈশান এই স্কুলে খুশি নয়। রাজন বলে যে ঈশান খুব চেষ্টা করা সত্ত্বেও সে পড়তে বা লিখতে পারে না। ছেলেটি সর্বদা শাস্তি পায় এবং তার নোটবুকগুলি লাল দাগে ভরা থাকে। এটা শুনে শিক্ষকটি ছাত্রের লকারে গিয়ে ছেলেটির নোটবুকগুলি দেখেন এবং নিশ্চিত হন যে ঈশান সত্যি অনেক বানান ভুল করে। তবে এর বাইরে তিনি এমন কিছু বুঝতে পারেন যা আপাত দৃষ্টিতে আগে কেউ লক্ষ্য করেনি। বোর্ডিং স্কুলে তার ক্লাস শেষ করে রাম অন্য স্কুলে যান যেখানে তিনি কাজ করেন। তিনি কয়েক বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াচ্ছেন, কিন্তু সেদিন শিক্ষক খুবই রোমাঞ্চিত ছিলেন। তার সহকর্মী জাবিন তার পাশে বসে জিজ্ঞেস করেন কেন রামের চোখে জল। তখন রাম বলেন যে সে এত বছর পর তিনি যেন নিজের শৈশবের সাথে দেখা করেছেন। ঈশানের চোখে তাকিয়ে শিক্ষক বুঝতে পারেন যে ছেলেটির সাহায্যের প্রয়োজন, তাই তিনি তার বাবা মায়ের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সেখানে পৌঁছালে তার মা তাকে স্বাগত জানায় এবং পরিচয় দেওয়ার পর ঈশানের মা তাকে ভিতরে আমন্ত্রণ জানান। ঈশানের পুরনো নোটবুকগুলি দেখতে গিয়ে রাম একটা আঁকা খুঁজে পান এবং অবাক হয়ে আবিষ্কার করেন যে ছেলেটি ছবি আঁকতে পারে। মায়া তখন তার ছেলের আঁকা আরো কিছু ছবি দেখান এবং শিক্ষক মনোযোগ সহকারে সেগুলো দেখেন। অবশেষে তার শিক্ষক সেই নোটবুকগুলো খুঁজে পান যেখানে ঈশান তার পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তটি এঁকেছিল এবং ছেলেটির সংবেদনশীলতা এবং সৃজনশীল ক্ষমতা দেখে তিনি বিস্মিত হন। রাম ঈশানের বাবা মাকে জিজ্ঞেস করেন যে কেন তারা ছেলেটিকে বোর্ডিং স্কুলে পাঠিয়েছিলেন। তখন তার বাবা নন্দকিশোর বলেন যে এটি তাদের একমাত্র বিকল্প উপায়, কারণ ঈশান গত বছর ফেল করেছিল এবং পড়াশোনা উন্নতি করার কোনো চেষ্টা করছিল না। এটি শুনে অধ্যাপক জিজ্ঞেস করেন যে আপনারা ঈশানের ভুলগুলোর মধ্যে কোনো প্যাটার্ন লক্ষ্য করেছেন কিনা। তারা বলেন যে তারা কখনো এমন কিছু লক্ষ্য করেননি। তখন রাম তাদের কিছু দাগ দেখান যা অন্য শিক্ষকরা ছেলেটির নোটবুকগুলোতে করেছিলেন। এইভাবে তার বাবা মাকে দেখতে পান যে ঈশান লেখার সময় একই রকম কিছু অক্ষরকে অন্যগুলোর সাথে গুলিয়ে ফেলেছিল, আবার কিছু অক্ষর সে উল্টো করে লিখত, যার ফলে সেগুলো আয়নার মতো দেখাতো এবং বোঝা অসম্ভব ছিল। রাম ব্যাখ্যা করেন যে ঈশানের অক্ষরগুলি চিনতে অসুবিধা হয়, তাই সে ঠিকমতো পড়তে বা লিখতে পারে না। তবে নন্দকিশোর এটিকে অর্থহীন বলে উড়িয়ে দেন এবং দাবি করেন যে এটি কেবল পড়াশোনা না করার একটি অজুহাত। তখন রাম চীনা ভাষায় লেখা শব্দ সহ একটি বাক্স বের করেন এবং লোকটিকে পড়তে বলেন। নন্দকিশোর বলেন যে তিনি পড়তে পারবেন না, কারণ তিনি সেই প্রতীকগুলো সম্পর্কে জানেন না, কিন্তু শিক্ষক জোর দেন এবং তাকে মনোযোগ দিতে বলেন। লোকটি যখন আবার বলেন যে তিনি পড়তে পারবেন না, তখন রাম তাকে দুর্ব্যবহারের জন্য অভিযুক্ত করেন এবং বলেন যে তিনি যথেষ্ট চেষ্টা করছেন না। এই মুহূর্তে নন্দকিশোর পুরোপুরি বুঝতে পারেন যে তিনি গত কয়েক বছর ধরে তার ছেলের সাথে কি করেছিলেন। এরপর শিক্ষক ব্যাখ্যা করেন যে ঈশানের এই পড়া এবং লেখার অসুবিধাটাকে ডিসলেক্সিয়া বলা হয়। তবে এই অসুবিধাটার মানে এই নয় যে ছেলেটি বোকা বা নির্বোধ। আসলে তার মন তার চারপাশের বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত ও তীক্ষ্ণ। তার আঁকাগুলোর মাধ্যমে এটি পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। তবুও নন্দকিশোর অসন্তুষ্ট, কারণ তার ছেলের মহান প্রতিভা দেখার পরিবর্তে তিনি এই সত্য নিয়ে চিন্তিত থাকতে পছন্দ করেন যে ঈশান ক্লাসে প্রথম হতে পারবে না বা খেলাধুলায় ভালো হবে না। হতাশ হয়ে রাম চলে যান এবং তার মায়ের অনুমতি নিয়ে ছেলেটির আঁকার খাতাটি নিয়ে যান। পরের দিন ক্লাসের আগে তিনি ঈশানকে নিজের আঁকা একটি ছবি দেখান এবং এইভাবে ছেলেটির মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন। তারপর তিনি পুরো ক্লাসকে এমন একটি ছেলের গল্প বলতে শুরু করেন যে যতই চেষ্টা করুক না কেন পড়তে এবং লিখতে পারতো না। শব্দগুলো ছিল তার শত্রু, সেগুলো তার চোখের সামনে নাচতো এবং তাকে ভয় দেখাতো। সবাই তাকে নিয়ে মজা করত এবং তাকে অলস বলতো, যতক্ষণ না একদিন যুবকটি ঘুরে দাঁড়ায় এবং তার তত্ত্ব উপস্থাপন করে যা বিশ্বকে বদলে দেয়। গল্পের শেষে রাম ছাত্রদের জিজ্ঞেস করেন যে তারা এই ছেলেটি সম্পর্কে কিছু জানেন কিনা। তখন ঈশান চমকে যায়। সে বিশ্বাস করে যে তার শিক্ষক তাকে নিয়ে কথা বলছেন। তবে যখন শিক্ষক থেকে আলবার্ট আইনস্টাইনের একটি ছবি দেখান, সেই প্রতিভা যিনি তার আপেক্ষিকতার তত্ত্ব দিয়ে বিজ্ঞানে বিপ্লব এনেছিলেন, তখন সে বিস্মিত হন। এরপর শিক্ষক ছাত্রদের একটি চিত্রকর্ম দেখান
এবং জিজ্ঞেস করেন তারা কি দেখেছে। সবাই উত্তর দেয় যে এটি হেলিকপ্টারের আঁকা ছবি। রাম প্রকাশ করেন যে এই কাগজটি প্রথম বিমান তৈরি হওয়ার 400 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি করেছিলেন। শিক্ষক তাদের আরো বলেন যে লিওনার্দো দা ভিঞ্চির লেখায় খুব অসুবিধা ছিল এবং তিনি চিত্রকর্মটিতে দেখান যে চিত্রশিল্পী কিভাবে লিখতেন। বাক্যটি শেষে কেউ কিছুই বুঝতে পারল না যতক্ষণ না পর্যন্ত রাম একটি আয়না ব্যবহার করে যা লেখা হয়েছিল তা সঠিকভাবে প্রতিফলিত করেন এবং ছাত্ররা আরো উত্তেজিত হয়ে ওঠে। অবশেষে তিনি ঈশানকে আলো জ্বালাতে বলেন এবং ছাত্রদের জিজ্ঞেস করেন যে কে বিদ্যুৎ দিয়ে বিশ্বকে আলোকিত করেছিল। সঙ্গে সঙ্গে ঈশান উত্তর দেয় যে তিনি ছিলেন টমাস এডিসন। তাকে অভিনন্দন জানানোর পর শিক্ষক তাকে বলেন যে এডিসনও ঠিকমতো পড়তে পারতেন না। এই সমস্ত আশ্চর্যজনক ব্যক্তিত্বদের পরিচয় করিয়ে দেওয়ার পর রাম বলেন যে তিনি ছাত্রদের এইগুলো বলছেন এটা দেখানোর জন্য যে তাদের মধ্যে এমন অনেক লুকিয়ে থাকা রত্ন রয়েছে যারা ইতিহাস বদলে দিয়েছে, কারণ তারা বিশ্বকে ভিন্নভাবে দেখছিল। সেই ক্লাসে শিক্ষক প্রস্তাব করেন যে তারা এমন কিছু তৈরি করবে যা হবে অনন্য। ধারণাটি ছিল তারা আবর্জনা বা মাটিতে পড়ে থাকা উপকরণ এবং বস্তুগুলোকে নিয়ে সেগুলোকে একটু অনন্য কিছুতে পরিণত করবে। শিক্ষক ছাত্রদের লেকের চারপাশে জড়ো হতে বলেন এবং বলেন যে তিনি ঈশানের সাথে কথা বলতে চান। সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রাম ঈশানকে বলেন যে ছোটবেলায় তারও শেখার অসুবিধা ছিল এবং তার বাবা তাকে বুঝতে পারেননি। তিনি মনে করতেন রাম অলস এবং পড়তে চায় না, কিন্তু তা সত্ত্বেও সে তার অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল এবং এখন সে অন্য শিশুদের শেখাচ্ছেন। কয়েক মিনিট পরে লেকের ধারে অন্য ছেলেরা যখন খেলছিল তখন ঈশান পুরনো উপকরণ ব্যবহার করে নতুন কিছু তৈরি করছিল। কিছু ডালপালা এবং কাঠের টুকরাগুলোর সাহায্যে ছেলেটি এমন একটি নৌকা তৈরি করে যা নিজের থেকে জলে চলতে পারে। তার শিক্ষক গর্বিত হন এবং ক্লাস শেষে তিনি জিনিসটি বাড়ি নিয়ে যান এবং সেদিনের স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেন। পরের দিন সকালে রাম তার একজন ছাত্র সম্পর্কে কথা বলতে প্রিন্সিপালের অফিসে যান, কিন্তু প্রিন্সিপাল ঈশানের কথা শুনে শীঘ্রই আরও একটু অভিযোগ শুনতে প্রস্তুত হন, কারণ অন্য শিক্ষকরাও তার সম্পর্কে খারাপ বলেছিলেন। তবে তার সমস্ত প্রত্যাশার বিপরীতে রাম বলেন যে ঈশান অত্যন্ত বুদ্ধিমান ছেলে। ডিসলেক্সিয়ার কারণে তার একমাত্র অসুবিধা হলো পড়া এবং লেখায়। শিক্ষক শেখার সমস্যা সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা করার পর তিনি অধ্যক্ষকে ছেলেটির আঁকা কিছু ছবি দেখান এবং তাকে সাহায্য করার জন্য একটি সুযোগ চান। তিনি প্রস্তাব করেন যে প্রাথমিকভাবে অন্য শিক্ষকরা তার বানান ভুলগুলি উপেক্ষা করবেন এবং ঈশানকে মৌখিকভাবে মূল্যায়ন করা শুরু করবেন। এদিকে রাম তাকে তার পড়া এবং লেখার দক্ষতা বিকাশে সাহায্য করবেন। প্রিন্সিপাল শিক্ষকের কথা মেনে নেন এবং রাম ছেলেটিকে সাহায্য করার জন্য ব্যক্তিগত পাঠ শুরু করেন। প্রথমে তারা ঈশানের তীক্ষ্ণ কল্পনাকে উদ্দীপিত করে এমন একটি সৃজনশীল উপায়ে কিছু বানান অনুশীলন করেন যখন ঈশান সঠিক ক্রমে পুরো বর্ণমালা আবৃত করতে সক্ষম হয়। তখন তারা শব্দগুলো লেখা এবং উচ্চারণ করার অনুশীলন শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যে ঈশান সঠিকভাবে এবং সহজে পড়তে সক্ষম হয়। তার গণিতের দক্ষতাও অনেক ভালো হয় এবং সে আর সংখ্যা নিয়ে ভুল করেন না। বছর প্রায় শেষের দিকে এবং সেমিস্টারটি ভালোভাবে শেষ করার জন্য রাম স্কুল জুড়ে ছাত্র এবং শিক্ষকদের জন্য একটি শিল্প প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেন। পরে যখন রাম অন্য একটি ক্লাস নিচ্ছিলেন তখন ঈশানের বাবা নন্দকিশোর এসে বলেন যে তাকে তার সাথে কথা বলতে হবে। শিক্ষক ক্লাস শেষ করে অফিসে ফিরে আসার পর নন্দকিশোর বলেন যে তার স্ত্রী ইন্টারনেট থেকে ডিসলেক্সিয়া সম্পর্কে সব পড়েছেন এবং গবেষণা করেছেন। রাম জিজ্ঞেস করেন যে আপনি আমাকে কেন এই কথা বলছেন। তখন নন্দকিশোর বলেন যে তিনি চান না অধ্যাপক ভাবুক যে আমরা আমাদের ছোট ছেলের বিষয়ে যত্নশীল নন। এটা শুনে শিক্ষক বলেন যে স্নেহ খুব গুরুত্বপূর্ণ এবং একটি যন্ত্রণা ক্লিশ আত্মাকে সুস্থ করতে পারে। তিনি বলেন যে ভালোবাসার অঙ্গভঙ্গি এবং কথা শিশুটিকে ভালোবাসা অনুভব করতে সাহায্য করে। তার মতে একটি শিশুর বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে জানে যে সে ব্যর্থ হলেও তার বাবা মা তাকে সমর্থন করার জন্য সেখানে থাকবেন। কেবল তবেই শিশুটি সুরক্ষিত বোধ করতে পারে এবং আত্মপ্রেমের বিকাশ ঘটাতে পারে। এটি শুনে নন্দকিশোর বাকরুদ্ধ হয়ে যান এবং চলে যাওয়ার জন্য ওঠেন। তিনি চলে যাওয়ার আগে রাম জিজ্ঞেস করেন যে সলোমন দ্বীপপুঞ্জ সম্পর্কে ইন্টারনেট থেকে পড়েছেন কিনা। সেখানেও যখন স্থানীয়রা চাষের জন্য বনের একটি অংশ চায় তখন তারা গাছ কেটে ফেলে না, পরিবর্তে তারা তাদের চারপাশে জড়ো হয় এবং গাছগুলো সহ্য করতে না পারা পর্যন্ত চিৎকার করতে থাকে। তারা তাদের কথা দিয়ে তাদের অভিশাপ দেয় এবং কয়েকদিনের মধ্যে এই গাছগুলো শুকিয়ে যায় এবং নিজের থেকেই মারা যায়। অধ্যাপকের কথায় হতবাক হয়ে নন্দকিশোর চলে যান। যাওয়ার পথে তিনি তার ছেলের সাথে দেখা করেন এবং দূর থেকে তাকে লক্ষ্য করেন। ঈশান আর্ট প্রতিযোগিতার পোস্টার পড়ছিল এবং এটি দেখে তার বাবা উচ্ছ্বাসিত হন। অপরাধবোধের অনুভূতি তাকে আচ্ছন্ন করে এবং তার সাহস হয় না ছেলেটির কাছে যাওয়ার। পরের দিন সকালে সূর্য ওঠার আগে ঈশান ঘুম থেকে ওঠে এবং প্রস্তুত হতে শুরু করে। ছেলেটি তার রুম থেকে বেরিয়ে যায় যখন তার সহপাঠীরা তখনও ঘুমিয়ে থাকে এবং সূর্যোদয় দেখতে লেকের দিকে যায়। কয়েক ঘন্টা পর ছাত্ররা প্রতিযোগিতায় অংশ নিতে
এমপি থিয়েটারে জড়ো হয়। এমনকি অধ্যক্ষ এবং তার স্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত হন। রাম রাজনকে ঈশানের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেন, কিন্তু ছেলেটি তাকে বলে যে তার বন্ধু তার সহপাঠীরা জেগে ওঠার আগেই চলে গেছে। এই খবর শিক্ষককে চিন্তিত করে তোলে, কিন্তু তিনি ছেলেটির খোঁজে অন্য শিশুদের ছেড়ে যেতে পারেন না। তাই তিনি সেখানে তার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। অন্য শিক্ষকরা প্রতিযোগিতার অংশ নিতে আসেন এবং ছাত্রদের আঁকা তাদের ব্যঙ্গচিত্র দেখে অবাক হন। কয়েক মিনিট পর রামের শিক্ষক ললিতা লক্ষ্মী উপস্থিত হন এবং তিনি ঘোষণা করেন যে তিনি হবেন বিচারক যিনি বিজয়ী চিত্রকর্মটি বেছে নেবেন। প্রতিযোগিতা শুরু হয় এবং সবাই তাদের শিল্পকর্মের সেরাটা করার জন্য প্রস্তুত হয়। সময় পেরিয়ে যায় এবং ঈশানের অনুপস্থিতিতে রাম ক্রমশ চিন্তিত হয়ে ওঠেন, কিন্তু তাকে অবাক করে দিয়ে ছেলেটি প্রতিযোগিতায় অংশ নিতে সময় মতো এসে পৌঁছায়। শিক্ষক তাকে একটি সাদা কাগজ দেন এবং ঈশান তার শিল্পকর্ম তৈরি করার জন্য আরো নির্জন জায়গায় খুঁজতে বসে। এখন শান্ত হয়ে রাম তার নিজের চিত্রকর্ম শুরু করতে সক্ষম হন। কয়েক মিনিট পর ঈশান তার আঁকা ছবিটি অধ্যাপককে দেখায়, যিনি কাজের বিশদ বিবরণের প্রাচুর্য দেখে বিস্মিত হন। তবে ছেলেটি আরো বেশি অবাক হয় যখন সে বুঝতে পারে যে রামের চিত্রকর্মটি একটি অত্যন্ত হাসিখুশি অভিব্যক্তি সহ তার মুখটি চিত্রিত করেছে। কয়েক ঘন্টা পর প্রতিযোগিতা শেষ হয় এবং পরিচালককে বিজয়ের নাম ঘোষণা করার কঠিন কাজটি করতে হয়। তিনি বলেন যে তার বিশেষ অতিথি ললিতা দুটি সুন্দর চিত্রকর্মের মধ্যে থেকে একটিকে বেছে নিতে গিয়েছিলেন। ফলাফল ছিল দুইটাই, কিন্তু শুধুমাত্র একটি চিত্রকর্ম বিজয়ী হতে পারত, কারণ এটি স্কুলের এয়ারবুকের প্রচ্ছদ হবে। তাই শেষ পর্যন্ত বিচারক একজন ছাত্রকে জয়ী করেন এবং রাম দ্বিতীয় স্থান অধিকার করেন। শিক্ষককে পরাজিত করা ছাত্রটি কে তা জানতে সবাই কৌতূহলী হয় এবং অধ্যক্ষ ঘোষণা করেন যে বিজয়ী শিল্পকর্মটি ছিল ঈশানের। লাজুক ছেলেটি করতালির মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু তার শিক্ষকের মুখের গর্বিত চেহারা দেখে তার সাহস ফিরে আসে এবং ঈশান মঞ্চে ওঠে। সার্টিফিকেট পাওয়ার পর ছেলেটি উচ্ছ্বাসিত হয় এবং রামের কাছে দৌড়ে যায়। এই সময় দুজন আলিঙ্গন করে এবং আনন্দে একসাথে কাঁদতে শুরু করে। কয়েকদিন পরে ছাত্ররা তাদের পরিবারের সাথে ছুটিতে বাড়ি যাওয়ার জন্য তাদের বাবা মা নিতে আসে। ঈশানের বাবা মা স্কুলে পৌঁছালে তার বাবা মাকে অধ্যক্ষের অফিসে ডাকা হয় এবং অধ্যক্ষ তাদের দেখান যে ছেলেটির আঁকা ছবিটি প্রতিযোগিতায় জিতেছে এবং স্কুলের এয়ারবুকের প্রচ্ছদ হয়েছে। পিছনের প্রচ্ছদ ছিল রামের আঁকা ছবিটি এবং তার বাবা মা তাদের ছেলের মুখ স্কুলের বইগুলোর মধ্যে একটিতে মুদ্রিত দেখে অবাক হন। এরপর নন্দকিশোর এবং মায়া ঈশানের রিপোর্ট কার্ড নিতে শিক্ষকের রুমে যান। তাদের ছেলের চমৎকার অগ্রগতির কথা শুনে তার বাবা মা অবাক হন এবং জানতে পারেন যে অধ্যাপক রামের সাহায্যের কারণেই এইসব সম্ভব হয়েছে। চলে যাওয়ার আগে তারা রামের সাথে কথা বলতে যান এবং নন্দকিশোর তাকে আলিঙ্গন করেন। তার ছেলের জীবনে তিনি যে পরিবর্তন এনেছেন তার জন্য শিক্ষককে ধন্যবাদ জানানোর মতো কোনো ভাষা লোকটির ছিল না। তখন রাম ঈশানকে বিদায় জানান এবং বলেন যে তিনি তাকে মিস করবেন, কিন্তু ছেলেটি ছুটি থেকে ফিরে এলে তিনি সেখানে থাকবেন। এরপর ঈশান তার পরিবারের সাথে গাড়িতে ওঠে, কিন্তু গাড়িতে ওঠার আগে সে দৌড়ে গিয়ে আবার তার শিক্ষকের কাছে ফিরে আসে। বন্ধুরা, এই সিনেমাটি আপনার কেমন লাগলো নিচে কমেন্টস করে আমাদের জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।